শহরের এই দিকটায় সন্ধ্যা নামতে নামতেই এক ধরনের নীরবতা নেমে আসে। আলো জ্বলে, গাড়ির শব্দ থেমে যায়, আর দূরে ট্রেন চলে যাওয়ার ভো ভো শব্দটুকু বাতাসে লম্বা রেখা টেনে রেখে যায়। আরিফ সেই শব্দটাই সবচেয়ে ভালো চিনত, কারণ তার কাছে পৃথিবীর সবকিছুই যেন একটু দূরের, একটু আলাদা, আর একটু অপরিচিত লাগত। 3 বছর ধরে সে এই শহরে একা থাকে। পরিবার আছে, কিন্তু দূরে, জেলা শহরে। পড়াশোনা, কাজ আর নিজের মতো বেঁচে থাকার চেষ্টা তাকে এই ছোট্ট, অন্ধকারে ডুবে থাকা অ্যাপার্টমেন্টে আটকে রেখেছে। এই দিনটা ছিল অন্য দিনের মতোই। সকাল থেকে ক্লাস, দুপুরে পার্ট টাইম অফিসে ডাটা এন্ট্রি, তারপর বাসার উদ্দেশ্যে ধীর পায়ে হাঁটা। দরজার কাছে দাঁড়াতেই সে নিজের চাবি বের করল, কিন্তু তালা ঢোকানোর আগেই পিছন থেকে একটা নরম কণ্ঠস্বর ভেসে এল। এই তুমি? আরিফ তো? আরিফ ঘুরে দাঁড়িয়ে দেখল এক বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি, ধীর হাসি, কিন্তু চোখে যেন কোনো অদ্ভুত ক্লান্তি। তাকে চেনার কথা নয়, কিন্তু তিনি চেনেন তাকে, এটা যেন একটু অস্বাভাবিক। জি, আমি আরিফ। কিছু বলতে চেয়েছিলেন? বৃদ্ধা ধীরে এগিয়ে এলেন। আমি রানী ঘোষ। ঠিক পাশের ফ্ল্যাটে থাকি, 3C। আমার নতুন কেটলি কিনেছি, কিন্তু কিছুতেই চালাতে পারছি না। তুমি কি একটু দেখে দেবে? আমার ছেলে থাকলে ঠিক সামলে দিত, কিন্তু সে খুব ব্যস্ত। তুমি যদি মনে না করো। আরিফ 1 সেকেন্ডের জন্য দ্বিধায় পড়ল। সে সাধারণত অন্যের ব্যাপারে জড়াত না। নিজের মতো থাকা তার স্বভাব। কিন্তু মহিলার চোখে এমনভাবে অনুরোধ ছিল যে না বলা যায় না। ঠিক আছে, দেখছি। রানী ঘোষের অ্যাপার্টমেন্টে ঢুকতেই আরিফ থমকে গেল। ঘরটা অত্যন্ত পরিষ্কার, সুশৃঙ্খল, মৃদু সুগন্ধে ভরা। দেয়ালে ঝোলানো সেপিয়া রঙের পুরনো ছবি, একজন পুরুষ, এক মহিলা, আর একটা ছোট মেয়ে। ছবিগুলো এমনভাবে সাজানো যেন কেউ প্রতিদিন ধুলে হাত বুলিয়ে ঠিকঠাক করে রেখেছে। এসো বাবা, এখানে। এই কেটলিটা। আমি বুঝতে পারছি না কোনো বোতাম চাপলে গরম হবে গু। আরিফ সুইচটা দেখে এক হাসি চেপে রাখল। এটা তো খুবই সহজ। এখানে শুধু এই বোতামটা অন করতে হবে। হয়েছিল কি, আপনি উল্টো দিকটা চাপছিলেন কি? রানী মুখে হাত দিয়ে হালকা লজ্জা পেলেন। বুঝলে, বয়স বাড়ছে তো। মাথাটা আগের মতো কাজ করে না। তুমি না আসলে বুঝতেই পারতাম না গে। কোনো সমস্যা নেই, আরিফ বলল। তিনি টেবিল থেকে একটা বিস্কুট বাড়িয়ে দিলেন। নাও। এইটুকু নিলে কিছু যায় আসে? আরিফ মাথা নাড়ল। ধন্যবাদ, কিন্তু লাগবে না। খুব একা থাকো না বাবা? তোমার চোখে দেখি ক্লান্তি। একটি বিস্কুট নিলে মনটা হালকা হয়। নাও। কেমন যেন অদ্ভুত উষ্ণতা ছিল তার কথায়। আরিফ বিস্কুটটা নিল। ঠিক আছে, ধন্যবাদ। বৃদ্ধা সন্তুষ্ট হয়ে হাসলেন। তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। সে এখন বড় কোম্পানিতে কাজ করে। খুব কম সময় পায়। তুমি চাইলে কখনো কখনো আসতে পারো। গল্প করা তো অপরাধ নয় গু। আরিফ শুধু হালকা মাথা নাড়ল। দেখা যাবে গু। সে বেরিয়ে আসার সময় রানী আবার ডাকলেন। আরিফ, তুমি খুব ভদ্র ছেলে। আজকের জন্য ধন্যবাদ। আরিফ অবাক হল, তার ভদ্রতা কেউ এভাবে খেয়াল করে না সাধারণত। ফ্ল্যাটে ফিরে দরজা বন্ধ করতেই সে নিজেও বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। যেন নীরব শহরের ভিতরে কোনো নতুন শব্দ ঢুকে পড়েছে, একটা উষ্ণতা, কিন্তু অদ্ভুত রহস্য। পরদিন সন্ধ্যায় আরিফ বাসায় ফিরতেই দরজার সামনে একটা ছোট ব্যাগ। ভেতরে ছিল 2 প্যাকেট বিস্কুট আর একটি ছোট নোট। যে ছেলেটা অন্যকে সাহায্য করে তাকে একটু মিষ্টি খাওয়ানো যায়। রানী গু। আরিফের ভ্রু কুঁচকে গেল। এতটা করার দরকার ছিল না। কিন্তু অদ্ভুতভাবে ভালো লাগল। 3য় দিনের সন্ধ্যায় দরজায় শব্দ হলো আবার। আরিফ, একটু আসবে? কেটলিটায় আবার সমস্যা গু। সে গেল। কিন্তু এবার দেখা গেল কেটলিতে কোনো সমস্যা নেই। ঠিকমতো কাজ করছে। সমস্যা কোথায়? আরিফ জিজ্ঞেস করতেই রানী একটু সংকোচ পেলেন। আসলে সমস্যা নেই বাবা। কিন্তু তুমি এলে ভালো লাগে। জানি এটা বলাটা ঠিক নয়। কিন্তু মনের কথা কখনো কখনো বেরিয়ে আসে গি। আরিফ চুপ করে রইল। রানী আবার বললেন, তুমি খুব একা। আমি বুঝতে পারি। একটা মানুষের চোখে তার নিঃসঙ্গতা লুকোনো যায় না। তোমারও হয়তো কারো সঙ্গে একটু কথা বলা দরকার। আমারও দরকার। মুহূর্তটা ছিল নরম, কিন্তু তার ভেতরে কোনো গভীর, অস্পষ্ট কম্পন তৈরি হল। এই মহিলা তাকে এত সহজে কেন নিজের কাছে টেনে নিচ্ছেন? কেন তিনি এত পরিচিত লাগছে, যেন আগে কোথাও দেখা হয়েছে? এরপর থেকে এক অদ্ভুত রুটিন তৈরি হয়ে গেল। সন্ধ্যায় আরিফ বাসায় ফিরলেই দরজায় নোট। চা বানানো হয়েছে, চাইলে এসে নিয়ে যেও। আজ বৃষ্টি। খেজো ঠিক মতো। একটা গল্প আছে শোনানোর।
আরিফ না চাইলেও কখনো কখনো যেত। আর গেলেই রানী তাকে এমন সব গল্প শোনাতেন, শৈশব, হারিয়ে যাওয়া মানুষ, পুরনো গান, যেগুলো শুনলে মনে হতো যেন কোনো সিনেমা চলছে। কিন্তু গল্পগুলোর ভিতরে কিছু একটা মিল ছিল না। কিছু অংশ অস্পষ্ট, কিছু অংশ ঢাকা। আরিফ মাঝে মাঝে জিজ্ঞেস করত, আপনার ছেলে আসে না কেন? রানী শুধু হাসতেন, ব্যস্ত। ছেলেরা বড় হলে মায়ের সময় কোথায় পায়? কথাটা ঠিক, তবু রহস্যের মতো লাগত। একদিন আরিফ লক্ষ্য করল দেয়ালে ঝোলানো ছোট মেয়েটির ছবি। একই ছবি তিনটি জায়গায়। ওকে, আমার মেয়ে গি কোথায় থাকে? রানী দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, দূরে কি। কিন্তু দূরে কি কথাটা এমনভাবে বললেন যেন সেই দূরত্ব শুধু ভৌগোলিক নয়, তার থেকেও গভীর। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রানী যেন আরিফের জীবনের এক অংশ হয়ে গেলেন, কিন্তু তাদের সম্পর্কের ভেতর একটা ক্রমবর্ধমান চাপও তৈরি হচ্ছিল অদ্ভুতভাবে। প্রতিদিনের ছোট ছোট খেয়াল, বিস্কুট, নোট, গল্প, প্রশ্ন, এসবের মধ্যে যেন লুকিয়ে আছে কোনো সত্য, কোনো দুঃখ, কোনো অপরাধবোধ, কিংবা কোনো প্রতিশ্রুতি ভাঙার ব্যথা। আরিফ অনুভব করছিল রানী শুধু একজন প্রতিবেশী নন, তিনি কিছু লুকোচ্ছেন, হয়তো কোনো বড় ঘটনা। আর সবচেয়ে অদ্ভুত, রানীর চোখে তাকালে সে অনুভব করত তিনি তাকে এমনভাবে দেখছেন যেন বহুদিনের হারানো কাউকে ফিরে পেয়েছেন। এক রাতে বৃষ্টির শব্দে ভরা অন্ধকারে দরজায় আবার ঠকঠক। আরিফ, তুমি আছো? দরজাটা খুলবে? কণ্ঠস্বর কাঁপছিল। আরিফ দরজা খুলতেই দেখল রানী ভেজা চুলে দাঁড়িয়ে, হাতে একটা পুরনো কাঠের বাক্স। এটা তোমাকে দিতে চাই। অনেক দিন ধরে কারো কাছে এটা দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আজ মনে হলো তোমাকেই দেওয়া উচিত। আরিফ অবাক হয়ে বাক্সটা নিল। এটা কি? রানী নিঃশব্দে বললেন, তুমি খুললেই জানবে। আর তুমি খুললে আমার একটা বড় কথা বলার সময় হবে। আরিফ বাক্সের দিকে তাকিয়ে রইল, এক অচেনা স্পন্দন বুকের ভেতর চলছিল। এটা কি সেই রহস্য যেটা এতদিন আড়ালে ছিল? এটা কি তারই দিকে তাকানো আরেকটি দরজা? দূরে বাজ পড়ল, আলো ঝলসে উঠল। আরিফ ফিসফিস করে বলল, আপনি আমাকে কি বলতে চান? রানী ঘুরে দাঁড়ালেন, করিডোরের অন্ধকারে মিলিয়ে যেতে যেতে বললেন শুধুই একটি লাইন, তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে বাবা। অনেক দিনের গু। বাক্সটা আরিফের হাতে ভারী লাগল, শব্দ নেই, আলো নেই, শুধু এক নিঃশ্বাস থেমে থাকা মুহূর্ত। আর সেই মুহূর্তেই গল্পটা বদলে গেল। বৃষ্টিটা যেন থামতেই চাইছিল না। রাতটা অদ্ভুত ঠান্ডা, আর করিডোরের পুরনো লাইটটা মৃদু ফ্লিকার করছিল। আরিফ দরজা বন্ধ করেই পিঠ ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। তার হাতের দিকে তাকাল, সেই কাঠের বাক্স। পুরনো, কালচে, কোনাগুলো ক্ষয়ে গেছে যেন বহু হাতের ছোঁয়া পেয়ে। বাক্সটার নিজস্ব একটা গন্ধ, পুরনো দিনের ধুলো জমা স্মৃতি আর কোনো শুকিয়ে যাওয়া অশ্রুর মতো। আরিফ গভীর শ্বাস নিল। উনি আমাকে ক্ষমা চাইতে চান কেন? আর এই বাক্সে কি আছে? দরজার বাইরে বৃষ্টির ঝাপটায় দেয়াল কাঁপছে। ঘরের বাতিটাও একটু অস্থির। পুরো পরিবেশটা এমন যেন কিছু একটা আসন্ন, একটা সত্যি, যেটা যাবতীয় নীরবতার ভিতর দিয়ে উঠে আসতে চাইছে। আরিফ বাক্সটা টেবিলে রাখল। সে খোলার আগে একটু থামল। হঠাৎ মনে হলো হয়তো ওপাশে কিছু খুব ব্যক্তিগত, খুব গভীর কিছু আছে। খুললে সব বদলে যাবে। তারপরও সে ধীরে ধীরে ঢাকনাটা তুলল। ভেতরে ছিল একটা পুরনো হাতখুঁড়ি, একটি ছোট ডায়েরি, একটি শিশুর আঁকা ছবি, একটি বাড়ি, একটি গাছ, আর একটি হাসিমুখ মানুষ। আর একটা চিঠি, হলদে কাগজে লেখা। চিঠিটার উপরে লেখা, আমার আরিফের জন্য। আরিফের রক্ত যেন মুহূর্তে জমে গেল। আমার আরিফ? ওই সব দুটো তার কানে ছুরি হয়ে বিঁধল। সে তড়িঘড়ি চিঠিটা খুল। আরিফ, তুমি এটা যদি পড়ো তবে বুঝবে আমি বহুদিন ধরে তোমাকে দেখেছি। তোমার হাঁটা, তোমার ফেরার সময়, তোমার ক্লান্ত চোখ, সবই। আমি ক্ষমা চাইছি কারণ আমি তোমাকে সত্যিটা বলিনি। আমি শুধু তোমার প্রতিবেশী নই, তোমার সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। আরিফ চিঠিটা পড়েই হিম হয়ে গেল। এর মানে কি? সম্পর্ক? কোনো সম্পর্ক? তার ভেতরের এক অংশ ভয় পেল, আরেক অংশ ব্যথা, আরেক অংশ একটা অব্যক্ত শূন্যতা। সে দ্রুত বাক্সের বাকি জিনিসগুলো পরীক্ষা করল। ডায়েরিটা খুল। প্রথম পাতাও। আজও ওকে দেখলাম। ওর হাঁটা আগের মতোই, আমার ছোট্ট ছেলেটার মতোই। আরিফ উঠে দাঁড়াল। ঘরটা যেন ঘুরে উঠছে। ছেলে? কোনো ছেলে? উনি কি আমাকে কারো সঙ্গে গুলিয়ে ফেলছেন? সে ডায়েরির পাতা উল্টাতে লাগল। একটার পর একটা লাইন তার বুক ভেদ করে যাচ্ছিল। ও যদি জানুত আমি এখানে আছি। ও যদি জানুত আমার কি হারিয়েছি।
ওর কাছে যাওয়ার সাহস পাই না, ওর কাছে আমার ক্ষমা চাওয়া বাকি। ও আমাকে দেখলে কি চিনবে, নাকি আমাকে ভুলে গেছে? পাতার শেষে। আরিফ, তুমি আমাকে ক্ষমা করো। আরিফ বইটা বন্ধ করে ফেল। তার কাঁপুনি থামছিল না। বিশ্বাসটা অদ্ভুত, ভয়াবহ, কিন্তু আবার ব্যথায় ভরা, কোনো অন্ধকার সত্যের গন্ধ। সে বুঝল, এটা শুধু কেটলি ঠিক করার ব্যাপার ছিল না। বিস্কুট, গল্প, নোট সবই ছিল অনেক বড় কিছুর পথ। আরিফ দরজার দিকে ছুটল। তার মনে হল রানীর সঙ্গে এখনই কথা বলা দরকার। চোখে মুখে প্রশ্নের ঝড়। সে 3C এর সামনে দাঁড়াল। দরজায় টোকা দিল। কোনো সাড়া নেই। আবার দিল। দরজাটা ফাঁক হয়ে খুলে গেল। ভেতরে অন্ধকার। মিসেস রানী, আপনি আছেন? ঘরের ভেতরে কোনো আলো নেই। জানালা দিয়ে বৃষ্টির শব্দ কামড়ে কামড়ে আসছে। আরিফ ধীরে ভেতরে গেল। ঘরটা অদ্ভুত নিস্তব্ধ। যেন অনেকক্ষণ ধরে কেউ ছিল না। যেন কেউ চলে গেছে। যেন সবকিছুর আগেই সবকিছু শেষ হয়ে গেছে। দেয়ালে একই ছবি, লোকটা, মহিলা, ছোট্ট মেয়ে। কিন্তু এবার ছবিগুলো আর শান্ত লাগছে না। তাদের চোখ যেন কোনো দীর্ঘশ্বাসের গল্প ধরে রাখছে। আরিফ তাকাল রানীর পিয়ানোর দিকে। একটি নোট রাখা। আজ যদি আমি অনুপস্থিত থাকি, তবে জেনে নিও আমি ভয় পাচ্ছিলাম। সত্যিটা বলতে, তোমার আমাকে নাচেনা চোখটার সামনে দাঁড়ানোর সাহস পাইনি গি। আরিফের বুকটা ভারী হয়ে গেল। তিনি কোথায় গেলেন? কেন চলে গেলেন? ঠিক তখনই পেছনের দরজায় শব্দ। একজন লোক দাঁড়িয়ে, 3-5 বছরের মতো, ভিজে জামা, হাতে ছাতা। লোকটি আরিফকে দেখেই স্থির হয়ে গেল। তুমি? আরিফ? আরিফও সমান বিস্মিত। জি। কিন্তু আপনি কে? লোকটি ধীরে ঘরে ঢুকল, যেন প্রতিটি পদক্ষেপেরই এক একটি ভার আছে। আমি রানী ঘোষের ছেলে। আমি কিছু সন্ধান করতে এসেছিলাম গু। আপনার মা কোথায়? আরিফের গলা শুকিয়ে আসছিল। ছেলেটি নিঃশ্বাস ফেলে বলল, হয়তো তুমি জানো না। আমার মা গত 2 বছর ধরে ডিমেনশিয়ায় ভুগছেন। ডাক্তার বলেছিলেন তার স্মৃতির অনেক অংশ মুছে যায়, আবার কিছু ভুল জায়গা জুড়ে যায়। আরিফ স্থবির। কিন্তু উনি তো আমাকে চিনতেন। আমাকে ওনার ছেলের মতো দেখতেন। লোকটি মাথা নাড়ল। হ্যাঁ, কারণ তার সত্যিকারের ছেলের নামও আরিফ। সে মারা গেছে 7 বছর আগে, ছোটবেলায়। মা সেটা ভুলে যান না, আবার ঠিকমতো মনে রাখতেও পারেন না। যখন তিনি তোমাকে দেখেন, তিনি ভাবে তার ছেলে ফিরে এসেছে গু। আরিফের বুক যেন ছিঁড়ে গেল। বাক্সটা, নোট, গল্প সবকিছু হঠাৎ স্পষ্ট। রানী তাকে যতটা যত্ন করতেন, সবই ছিল মাতৃত্বের সেই অসমাপ্ত স্মৃতি। যে স্মৃতি হারিয়েও যায়, আবার ফিরে আসতে চায়। ছেলেটি আরেকটা কথা যোগ করল। মা একদিন বলেছিল, আরিফকে ওই বাক্সটা দিতে হবে। আমি ক্ষমা চাইতে চাই। কারণ ছেলেটার মৃত্যুর দিন মা তাকে বাইরে যেতে দিয়েছিলেন। তিনি মনে করতেন ওই ভুল তার। এই অপরাধবোধ তাকে ছাড়েনি। যখন তিনি তোমাকে দেখলেন, মনে হলো ঈশ্বর তাকে আরেকটা সুযোগ দিয়েছেন গু। আরিফের চোখ ভিজে উঠল। এই শহরে যাকে সে একদমই চেনত না, সে মহিলা তাকে নিজের ভিতরের শূন্যতা দিয়ে চিনেছিল। এতদিনের প্রতিটি নোট, প্রতিটি বিস্কুট, প্রতিটি গল্প, সব ছিল এক মায়ের অসমাপ্ত ভালোবাসা। কিন্তু উনি এখন কোথায়? আরিফ জিজ্ঞেস করল, কণ্ঠ কাঁপছিল। ছেলেটি ধীরে বলল, আমি মনে করি তিনি হাসপাতালের দিকে গেছেন। যখনই স্মৃতি ভেঙে যায়, তিনি ওর ছেলের নাম ডাকতে ডাকতে বেরিয়ে পড়েন গু। আরিফ আর একটা মুহূর্তও নষ্ট করল না। দৌড়ে বেরিয়ে গেল। বৃষ্টি গায়ে পড়ছে, রাস্তা ভিজে পিচ্ছিল, আকাশ গর্জন করছে। তার মনে কেবল একটি ছবি, এক বৃদ্ধা মহিলা আর তার কাঁপা কণ্ঠ। তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে, বাবাগি। আরিফ হাসপাতালের গেটে পৌঁছাল। দাঁড়িয়ে থাকা এক নার্স বলল, আপনি কি রানী ঘোষকে খুঁজছেন? তিনি সিটিং এরিয়াতে বসেছিলেন। বারবার বলছিলেন, আমার আরিফ আসবে। কিন্তু একটু আগে তিনি উঠলেন। বললেন, আমি তাকে খুঁজতে যাচ্ছি। হয়তো এখনো খুব দূরে যাননি গু। আরিফ বাইরে ছুটল। মহিলা কোথাও নেই। শুধু বৃষ্টি আর একটি অদ্ভুত শূন্যতা। হঠাৎ করিডোরের শেষ মাথায় সাদা শাড়ি। ধীরে হাঁটছেন, কোমরটা একটু ঝুঁকে, মাথা নিচু। আরিফ দৌড়ে গেল। মিসেস রানী। মহিলা থামলেন। ধীরে মাথা তুললেন। চোখে বিভ্রান্তি, তারপর ধীরে, খুব ধীরে একটি আলো জ্বলে উঠল। আরিফ, তুমি এলে? আরিফ কিছু বলতে পারল না। শুধু এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বৃদ্ধা কাঁপছিলেন।
তোমাকে হারানোর ভয় পেতাম বাবা। আবারও? আরিফ চোখ বন্ধ করল। আপনি কিছু হারাননি। আমি এখানে গিয়ে। বৃষ্টি থেমে আসছিল। স্ট্রিট লাইটের নিচে দুজন দাঁড়িয়ে, এক ভাঙা স্মৃতি আর এক নতুন সত্য। কিন্তু সত্যিটা আর ভয়ের নয়, এটা শান্তির। রানী বললেন, আমার অনেক কথা বলার আছে গি। আরিফ তার হাত ধরল। আমি শুনছি উ। আর গল্পটা এখানেই থামল। আরেক অধ্যায় শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে হাসপাতালের সামনে স্ট্রিট লাইটগুলো কাপা আলো ফেলছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরে সেই ভেজা নীরবতায় পৃথিবী যেন কিছু গভীর কথা অপেক্ষা করে থাকে। ঠিক সেই মুহূর্তে রানী ঘোষ আর আরিফ ধীরে ধীরে হাঁটছিলেন, দুইজনের হাত একসঙ্গে। একদিকে ভুলে যাওয়া স্মৃতির টান, অন্যদিকে অচেনা সত্যের ভার। এই দুইয়ের মাঝখানে ছিল শুধু মানবিক স্পর্শ। তুমি আমাকে ভয় পাও না? রানী কাপা গলায় বলে উঠলেন। আরিফ নরমভাবে বলল, না, শুধু বুঝতে চাই সবকিছু উ। রানী কিছুক্ষণ চুপ রইলেন, তার চোখে যেন মেঘ জমছিল। তাহলে শোনো, বললেন তিনি এক অদ্ভুত দৃঢ়তায়। যা বলবো সব সত্য উ। দুজন পাশের বেঞ্চে বসল। হাসপাতালের আলো তাদের মুখে নরম প্যাচাল দিচ্ছিল। রানী ধীরে ধীরে শুরু করলেন, আমার ছেলে আরিফ, সে ছিল আমার পৃথিবী। ছোটবেলায় ওর স্বভাব ছিল তোমার মতোই, শান্ত, অন্তর্মুখী, নিজের মতো থাকা। ওর বাবার থেকে এটা পেয়েছিল। আর তোমার মতোই ওর চোখে একটা গভীর জিনিস ছিল, যেন কিছু বলতে চায় কিন্তু বলে না গি। আরিফ মাথা নুইয়ে মনোযোগ দিয়ে শুনছিল। সেদিন সকালটা মনে পড়ে। রানী বললেন, ঝড়ের মতো দিন। আমি ওকে দোকানে পাঠিয়েছিলাম, খুব দূরে না। আমি ভাবলাম ও তো বড় হয়েছে, যাবে, ফিরে আসবে। কিন্তু উ। তার কণ্ঠ ভেঙে গেল। দুর্ঘটনা। একটি বাস ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। ওকে হাসপাতালে আনা হলেও বাঁচানো গেল না। আমি ঠিকমতো শেষ কথাটা পর্যন্ত শুনতে পাইনি গিয়ে। বাতাসে নিস্তব্ধতা নেমে এল। আরিফ কথা বলতে পারছিল না। আমি নিজের দোষ মনে করতাম। আমি যদি তাকে না পাঠাতাম, আমি যদি তাকে ধরে রাখতাম, আমি যদি একবার বলতাম যেও না। তার চোখে পানি জমল। সেই অপরাধবোধ আমাকে ছাড়েনি। মনে হতো ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন। আমি আমার ছেলেকে রক্ষা করতে পারিনি গিয়ে। আরিফের গলা শুকিয়ে আসছিল। মুহূর্তে যেন তার নিজের বুকেও সেই ক্ষত অনুভব হল। কিন্তু কুরানি ধীরে বললেন, তারপর তোমাকে দেখি। প্রথম দিন তুমি লিফটে ছিলে, মাথা নিচু, হাতে বই, আর চোখে সেই একই গভীরতা। আমি এতটাই চমকে উঠেছিলাম যে কথা বলতেই পারিনি গিয়ে। তিনি তাকালেন আরিফের দিকে। তোমার হাঁটার ধরন, তোমার ভঙ্গি, তোমার নীরবতা, সবই আমাকে আমার ছেলের কথা মনে করিয়ে দিত। আমি জানি এটা ভুল, কিন্তু আমার ভাঙা মনে তুমি একটা আলো হয়ে উঠেছিলে গু। আরিফ থমকে গেল। তার মনে হচ্ছিল এ মহিলা তাকে ভুল করেননি, বরং তিনি তাকে আরেকবার ভালোবাসতে চেয়েছেন। রানী বললেন, আমি তোমাকে কাছে টানতে চেয়েছিলাম, কিন্তু একই সাথে ভয়ও পেতাম। তুমি ভুল বুঝলে বা রেগে গেলে। তাই প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু করলাম, এক কাপ চা, একটুখানি বিস্কুট। চিনতাম তোমাকে না জেনে চিনতে চাইতাম গে। আরিফ নরম স্বরে বলল, আর ক্ষমা চাওয়ার কথা? রানী তার হাত শক্ত করে ধরলেন। কারণ আমি বুঝতে পারছিলাম আমি তোমাকে ব্যবহার করছি। একজন অপরিচিতকে নিজের হারের স্মৃতি দিয়ে পূর্ণ করার চেষ্টা করেছি। এটা ভুল উ। আরিফ মাথা নাড়ল। কিন্তু আপনার উদ্দেশ্য তো খারাপ ছিল না গি। না, ছিল না, রানী বললেন। তবুও আমি ভাবতাম তুমি যদি জানতে, তুমি কি আমাকে ক্ষমা করতে? আরিফ গভীর শ্বাস নিল। আমি তো এখনও শিখছি কাকে কেন ক্ষমা করা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে আমি কখনো রাগ করতে পারি না গি। রানীর চোখে আবার পানি জমল, এবার শান্তির। তুমি সত্যিই আমার ছেলের মতো, তিনি নিঃশব্দে বললেন। এই মুহূর্তে যেন পৃথিবীর শব্দ থেমে গেল। হাসপাতালের করিডোরে আলো নিঃশব্দে জ্বলছে আর নিভছে, আর বাইরে ভেজা রাস্তা নিজের গল্প বলছে। অল্পক্ষণ পর দুইজন আবার হাঁটতে লাগল। রানী ধীরে বললেন, তোমাকে আরেকটা কিছু বলতে চাই। অনেক বড় একটা কথা গিউ। আরিফ জিজ্ঞাসু হয়ে তাকাল। কি কথা? রানী থামলেন। তার মুখে এমন অভিব্যক্তি যেন বহুদিন ধরে ভেতরে আটকে রাখা সত্য এখন ফেটে বেরোতে চাইছে। তোমার মধ্যে আমি শুধু আমার ছেলের ছায়া দেখিনি গি, তিনি বললেন, বরং এমন কিছু দেখেছি যা আমি বহু বছর আগে হারিয়েছিলাম গু। আরিফ অবাক। মানে? রানী মৃদু হাসলেন। আমি তোমার মতো কাউকে আগে কখনো পাইনি, যে এত বছর পর এসে আমার ভিতরের ক্ষতকে নাড়িয়ে দিল, কিন্তু একই সাথে শান্তিও দিল। তুমি আমার জীবনে সেই অভাবটা পূরণ করলে যেটা কেউ কখনো পারত না আগে। আরিফ একটু লজ্জায় হাসল। আমি তো শুধু সাহায্যই করেছি উ। না, রানী বললেন, তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ। ডিমেনশিয়া আমাকে সব ভুলিয়ে দিচ্ছিল। কিছু স্মৃতি এসেছে, কিছু গেছে, কিন্তু তোমাকে নিয়ে যে অনুভূতি তৈরি হচ্ছিল সেটা সত্য ছিল, সম্পূর্ণ সত্য উ। হঠাৎ রানী থেমে গেলেন।
একটা বেঞ্চের উপর বসে বললেন, আর তুমি জানো, তুমি যে বাক্সটা পেয়েছ সেটা এক ধরনের প্রতীক। আমি ভেবেছিলাম যদি ভুলেও তুমি সত্যিটা বোঝো তাহলে যেন একটা উত্তর থাকে, একটা পথ থাকে। আরিফ বাক্সটার কথা মনে করে বলল, ওই ছোট্ট ঘড়ি, ওই ছবি, ওই ডায়েরিটা, এগুলো আপনার ছেলের? হ্যাঁ, রানী বললেন, ওর সবকিছু আমি রেখে দিয়েছি। আমি ভয় পেতাম সেগুলো ছুঁতে, কারণ প্রতিটা জিনিস আমাকে ভেঙে দিত। কিন্তু যেদিন তোমাকে দেখলাম মনে হলো এগুলো আবার আলো দেখুক। তিনি নরম হাসলেন, তোমার কাছে ওগুলো নিরাপদ মনে হয়েছে কি? আরিফ স্তব্ধ হয়ে গেল। এ মহিলার কাছে সে কেবল একটা ছেলের প্রতিচ্ছবি নয়, সে একটা অসমাপ্ত গল্পের বাইরে নতুনভাবে জন্ম নেওয়া অধ্যায়। আর একটা জিনিস আছে, রানী ধীরে বললেন, যেটা এতদিন বলিনি কারণ সাহস পাইনি গি। আরিফ আগ্রহে এগিয়ে এল, বলুন। রানী গভীর নিঃশ্বাস নিলেন, আমি তোমার পরিবারকে একবার দেখেছি। আরিফ চমকে উঠল, কি? কিভাবে? একদিন তুমি বাসা ছিলে না, ভুলক্রমে তোমার গ্রামের ঠিকানাটা জেনেছিলাম। আমি গিয়েছিলাম। তিনি তাকালেন নিচের দিকে। আমি দেখতে চেয়েছিলাম কোনো পরিবার এমন একজন ছেলেকে বট করেছে, যে এত নিঃশব্দ অথচ এত আলো নিয়ে ঘোরে। আরিফ অবাক, হতবাক, কিন্তু অদ্ভুতভাবে রাগ হল না, বরং মনে হলো এটা মায়ের কাজই, অচেনা মায়ের। আপনি কেন বললেন না? আরিফ জিজ্ঞেস করল। রানীর চোখ ভিজে উঠল, ভয় ছিল। তুমি কি ভাববে? এক অপরিচিতা মহিলা তোমার অতীত দেখে এসেছে, এটা তো পাগলামি শোনায়। কিন্তু আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম, তোমার জীবনে ভালোবাসা আছে কিনা গি। আরিফ ধীরে বলল, তাহলে কি দেখলেন? রানী দুচোখ ভরে বললেন, দেখলাম তারা তোমাকে ভালোবাসে, সত্যিকারের। কিন্তু তোমার চোখে যে শূন্যতা, সেটা বাড়িতেও ছিল। তখন বুঝলাম তুমি আর আমার ছেলের মধ্যে শুধু মুখের মিল নয়, অনুভবের মিলও আছে। তুমি ওর মতোই নীরব ব্যথা নিয়ে বেঁচে থাকো। আরিফ আর বসে থাকতে পারল না, সে রানীর হাত ধরল। আপনি আমাকে ভুল করেননি, সে বলল। আপনি আমাকে অন্য কারো ছায়া হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখেছেন। এটাই যথেষ্ট। রানীর চোখ ছলছল করল। তাহলে তুমি আমাকে ক্ষমা করলে? আরিফ বলল, ক্ষমা করার কিছু ছিলই না গি। দুজনের মধ্যে নিঃশব্দে এক উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন একজন পুরনো মা ও একজন নতুন ছেলের মাঝে হারানো সম্পর্ক আবার জন্ম নিচ্ছে। রানী হঠাৎ বললেন, তুমি কি চাও আমি তোমার জীবনের অংশ হয়ে থাকি? যতদিন পারি। আমি জানি আমি সত্যিকারের তোমার মা নই, কিন্তু আরিফ তাকে থামিয়ে দিল, আপনি আমার জীবনের অংশ আছেই। এটা আপনার অনুমতি নিয়ে নয়, আপনার উপস্থিতি দিয়েই হয়ে গেছে গি। রানী কেঁদে ফেললেন, তাহলে ঈশ্বর আমাকে আবার একটি সুযোগ দিয়েছেন। আরিফ মৃদু হাসল, হয়তো আমাদের দুজনকেই। হাসপাতালের আকাশে ভেজা মেঘ সরে গিয়ে একটু চাঁদের আলো দেখা দিল। দুজন চুপচাপ সেই আলো দেখল। রানী ধীরে বললেন, চলো বাড়ি ফিরি। আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা এতদিন নিজের কাছেও বলিনি। আরিফ প্রশ্নের দৃষ্টিতে তাকাল, কি কথা? রানী মৃদু হাসলেন, যে কথাটা তোমার সব সন্দেহের উত্তর দেবে। দুইজন ধীরে ধীরে অন্ধকার রাস্তার দিকে হাঁটা শুরু করল। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, বৃষ্টিভেজা রাস্তায় তাদের দুজনের ছায়া লম্বা হয়ে পড়ে। আর তাদের পেছনে গড়ে ওঠে নতুন একটি বন্ধন, ভয়, রাগ, ভুল বোঝাবুঝি ছাড়িয়ে কেবল মানবতার ভিত্তিতে। কিন্তু বাক্যটা যেটা রানী বললেন, ওই সব সন্দেহের উত্তর দেবে তা এখনও অজানা। আর সেই কথাটাই বদলে দেবে তাদের দুজনের জীবন। রাতে বাতাসটা ঠান্ডা হয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু রাস্তায় সেই ভেজা গন্ধ এখনও উঠছিল। রানী ঘোষ আর আরিফ ধীরে ধীরে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দিকে হাঁটছিলেন। রাস্তার আলোতে তাদের ছায়া লম্বা হয়ে যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। যেন দুই জীবনের দুই গল্প, আলাদা ছিল কিন্তু আজ মিলেছে এমনভাবে যা কেউ কল্পনাও করেনি। লিফটের সামনে দাঁড়াতেই রানী নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছিল তিনি আজ এমন কিছু বলতে যাচ্ছেন যা বহু বছর ধরে তার ভিতরে চাপা ছিল। আরিফ বুঝতে পারছিল এটা স্রেফ ক্ষমা বা স্মৃতি হারানোর গল্প নয়, এর নিচে আছে আরেকটা স্তর। আর হয়তো সেই স্তরটাই তার নিজের জীবনের খোলা দরজা হয়ে দাঁড়াবে। লিফট ওপরে ওঠার সময় রানী হালকা কাঁপছিলেন। আমি যদি ভুলে যাই, তুমি কি আবার মনে করিয়ে দেবে? আরিফ হাসল, আপনাকে ভুলতে দেব কেন? 3 তলার করিডোরে নামতেই সবকিছু অদ্ভুত শান্ত। দুজন 3C ফ্ল্যাটে ঢুকলেন। রানী লাইট জ্বালালেন। ঘরটা আজ যেন অন্যরকম লাগছিল, শান্ত, উষ্ণ, কিন্তু কোথাও যেন অদৃশ্য এক সুর বাজছে। রানী বসে বললেন, তুমি আজ সবকিছু শোনার মতো প্রস্তুত তো? আরিফ মাথা নাড়ল। হ্যাঁ। রানী ধীরে ধীরে শুরু করলেন, আমি তোমাকে আমার ছেলে আরিফের কথা বলেছি। ও
ওর মৃত্যু আমাকে ভেঙে দিয়েছিল। কিন্তু কেউ জানে না, ওর মৃত্যুর আগে আরেকটি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আরিফ সোজা হয়ে বসল। কি ঘটনা? রানী চোখ বন্ধ করে বললেন, ওর দুর্ঘটনার আগের দিন আমি একটা ফোন পাই। কেউ আমাকে বলেছিল, আপনার ছেলে নিরাপদ নয়। আমি বুঝিনি কথার মানে। ভেবেছিলাম মজা করছে কেউ। পরের দিনই দুর্ঘটনা ঘি। আরিফ কাপা গলায় বলল, আপনি কার কথা বলছেন? রানী তাকালেন আরিফের চোখে। তাকানোটা এত গভীর, এত ভেতর পর্যন্ত প্রবেশ কর, যেন তিনি আরিফের আত্মা পড়ে ফেলছেন। যে আমাকে ফোন করেছিল, সে বলেছিল ছেলেটি একা বাইরে গেলে বিপদ হবে। বলেছিল তাকে কোনোভাবেই বাড়ির বাইরে যেতে না দিতে। আরিফের শরীরের ভেতর হঠাৎ ঠান্ডা শিরশিরে একটা স্রোত বয়ে গেল। কে কে ফোন করেছিল? রানীর গলা ধীরে ধীরে স্তর খুলতে শুরু করল। একজন মানুষ, যে বলেছিল সে ভবিষ্যৎ দেখতে পায়। আরিফ অবাক। আপনি আপনি সিরিয়াসলি? হ্যাঁ, রানী বললেন। আমি বিশ্বাস করিনি। ভুল করেছি। সেদিন যদি ছেলেকে বাড়ির বাইরে না যেতে দিতাম, সবকিছু অন্যরকম হতো। আরিফ থরথর করে বলল, এটা একটা কাকতালীয় ঘটনা হতে পারে কি? না, রানী বললেন, কারণ ফোনটা দেওয়া মানুষটা তুমি। আরিফ স্তব্ধ। কি? আমি? এটা কিভাবে সম্ভব? রানী ধীরে ধীরে বুঝিয়ে বললেন, তুমি জন্মের আগের কথা বলছি। তোমার মা তখন গর্ভে তোমাকে বহন করছিলেন। তোমার বাবা একটা দুর্ঘটনা দেখেছিলেন, যেখানে একজন ভবঘুরে মানুষ মারা যাচ্ছিল। সে মৃত্যুর আগে বারবার বলছিল, 3C এর ছেলেকে রক্ষা করো। সময় কম, সময় কম। তোমার বাবা ভয়ে ভয়ে আমার নম্বর ধরে ফোন করেছিলেন। তিনি ভেবেছিলেন আমাকে সতর্ক করাই ভালো। কিন্তু তিনি কোন ছেলের কথা বলছেন জানতেন না। আমার কাছে তখন ওইসব কথা পাগলামি ভেবে মনে হয়েছিল। আরিফ নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। তাহলে যে ফোন আপনি বলছেন সেটা আমার বাবার? রানী মাথা নাড়লেন। হ্যাঁ। আর যেদিন আমি তোমাকে দেখি, তোমার মুখে, তোমার আচরণে এমন কিছু দেখেছিলাম যা ওই ফোনের স্মৃতি ফিরিয়ে আনল। কারণ তুমি তোমার বাবার মতোই দেখতে। আরিফ চুপ। শব্দ বের হচ্ছিল না। আরও একটা কথা আছে, রানী বললেন। তোমার বাবা যখন ফোন করেছিলেন, তিনি বলেছিলেন, আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি যা বলছি সেটা আমার ভবিষ্যতের একটা ছবি। আমি দেখেছি আপনার ছেলেটা গেলে আর ফিরবে না। তোমার বাবা ব্যাপারটা নিয়ে পরে তোমার মাকে বলেন। তোমার মা বিশ্বাস করেননি। কিন্তু তোমার বাবা বহুদিন অপরাধবোধে ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি ভবিষ্যৎ বদলাতে ব্যর্থ হয়েছেন। আরিফ মাথায় হাত রাখল। মানে? এই ঘটনায় আমার পরিবারও জড়িত ছিল? হ্যাঁ, রানী বললেন। আর তুমি যখন এখানে উঠলে, যেন দুটো ভাঙা গল্পের রেখা আবার এক হয়ে গেল। আরিফ ধীরে বলল, তাহলে আপনি এসব জানতেন? আপনার ছেলের মৃত্যু আর আমার বাবার সতর্কতা, সবকিছু কি আপনি তখন বুঝেছিলেন? রানী চোখে পানি নিয়ে বললেন, না। কিন্তু তোমাকে দেখার পর সব স্মৃতি একে একে ফিরে আসতে লাগল। আর আমার মনে হল, ঈশ্বর তোমাকে আমার সামনে এনেছেন কোনো কারণেই। একটা ঘা বন্ধ করতে, একটা অপরাধবোধ মুছে দিতে। আরিফের চোখ ভিজে উঠল। কিন্তু আমি কিভাবে আপনার ঘা সারাতে পারি? রানী হাত বাড়িয়ে তার গালে হাত রাখলেন। কারণ তুমি প্রমাণ যে ভবিষ্যৎ যত অন্ধকারই হোক, মানুষ আবার আলো পায়। তোমার বাবার সতর্কতা ব্যর্থ হলেও তার ছেলে এসে আমার জীবনে এক অসম্ভব শান্তি নিয়ে এসেছে। এ কথা শুনে আরিফ কিছু বলতে পারল না। দুজনের চোখে একই অশ্রুর ঝিলিক, দুই ভিন্ন সময়রেখা, দুই পরিবারের ব্যথা, আর দুই মায়ের, এক মৃত, এক জীবিত, অসমাপ্ত গল্প। রানী ধীরে বললেন, আমি তোমাকে আমার ছেলের জায়গায় বসাইনি। আমি তোমাকে আমার জীবনের সেই জায়গায় বসিয়েছি যেখানে আলো ঢোকে, যেখানে মানুষ আবার বিশ্বাস করতে শেখে। আরিফ মাথা নিচু করে বলল, আপনি একা নন, মিসেস রানী। আর থাকবেনও না। তিনি ফিসফিস করে বললেন, তুমি আবার আসবে তো? আরিফ হাসল। প্রতিদিন
ঘরের পরিবেশটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। যেন সব রহস্য, সব ব্যথা, সব অন্ধকার আজ গলে যাচ্ছে। এখন আর তারা দুজন অপরিচিত নয়। এখন তারা একে অন্যের অসমাপ্ত গল্পের পূর্ণতা। রানী বললেন, তুমি জানো, আমি তোমার জন্য একটা জিনিস রেখেছি। তিনি আলমারি খুললেন। একটা ছোট রূপার নেকলেস। পুরনো, কিন্তু খুব যত্নে রাখা। এটা আমার ছেলের ছিল, কিন্তু এখন এটা তোমার। আরিফ অবাক। না, এটা তো খুব ব্যক্তিগত। হ্যাঁ, রানী বললেন, কিন্তু তুমি আমাকে আবার মা হওয়ার অনুভূতি দিয়েছ। এটা কোনো প্রতিস্থাপন নয়, এটা স্বীকৃতি। একটা বন্ধনের। আরিফ ধীরে ধীরে নেকলেসটা নিল। তার চোখ ভিজে উঠল। ধন্যবাদ, সে বলল। রানী হাসলেন। এই ধন্যবাদের ভিতরেই তো সব আছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। বৃষ্টির শব্দ মিলিয়ে যায়, শহরের আলো নরম হয়ে আসে। এক বৃদ্ধা মহিলা, যিনি শত স্মৃতি হারিয়ে ফেলেছিলেন, আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য খুঁজে পেয়েছেন। আর এক তরুণ, যে মনে করত সে পৃথিবীতে একা, আজ জানল সম্পর্ক কখনোই রক্ত নয়, অনুভবের দ্বারা তৈরি হয়। দুজন দুজনকে দেখে হাসল, নিঃশব্দে, মনের ভেতর আলো জ্বালানো হাসি। আর এইভাবেই গল্পটা শেষ হল, দুজন ভাঙা মানুষের হৃদয়ে নতুন বিশ্বাসের জন্ম দিয়ে। একটা নতুন পরিবার গড়ে উঠল, যেখানে মা আর ছেলে রক্তের নয়, কিন্তু ভাগ্যের।